প্রায় ১ মাস ধরে দেশে জ্বালানি তেল নিয়ে সংকট শুরু হয়েছে। ক্রমেই বড় আকার ধারণ করছে বিষয়টি। সরকারের নানা পদক্ষেপ আর আশ্বাসেও চাহিদা মতো তেল না পেয়ে ভোগান্তিতে মানুষ। অন্যদিকে জেল জরিমানার পরও থামছে না তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি। দর্শক, সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। জ্বালানি তেলের সরবরাহ সংকটকে কেন্দ্র করে শিল্পনগরী নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে বেড়েছে যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা বলছেন, হঠাৎ করেই তেলের সরবরাহ কমে যাওয়ায় দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর পাম্প মালিকরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় তারা চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে 9টা পাম্প বন্ধ থাকলে একটা পাম্প খোলা আছে, ওই জায়গায় 500 টাকা তেল দিচ্ছে। আমার গাড়িতে তেল লাগে ডেইলি 1,500 টাকা। প্রতিদিন তো 300 টাকা তেল আমার হচ্ছে না। আমি যদি একবার রিফুয়েলিং করে নিতে পারি ফুল ট্যাঙ্কটা, তাহলে দেখা যায় যে 3-4 দিনের মধ্যে আমাকে আর আসতে হচ্ছে না। এক পাম্প থেকে আরেক পাম্পে যাইতে এখানে 200 টাকা আর ওখানে 200 টাকা। এতে তেল 200 টাকা থাকলে আরো 250 টাকা জায়গা। গাড়িতে যতটুকু লাগে ততটুকু, নাহলে তো রাস্তা যদি গাড়ি বন্ধ হয়ে যায় তেল পাবো ওই গাড়ি তো ধাক্কানোর সম্ভব আমার দ্বারা সম্ভব হবে না। পটুয়াখালীতে 7টি ফিলিং স্টেশন থাকলেও সরবরাহ কম থাকায় মিলছে না তেল। পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিমাণ তেল না পেয়ে হতাশ গ্রাহকরা। 300 টাকার তেল দেয়, আপ ডাউন আমাকে তেল খরচ হয়ে যায় 200 টাকার। দোকানের ভিতরে খোঁজ করলে 20 লিটার 20 দিরহাম 10 দিরহাম এইভাবে তেল পাওয়া যায়, কিন্তু আমাদেরকে তেল দেয় না এবং তাদের সাথে টাকা দিয়ে তেল নিমু, তাও গোপনে তেল নেওয়া লাগে। পাবনায় পাম্পগুলোতে ছোট বড় প্রায় সব পরিবহনে ডিজেল, পেট্রোল, অকটেন দেয়া হচ্ছে। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে ক্রেতাদের। তাদের অভিযোগ, সরকারের তেল প্রাপ্তির নির্দেশনা খুব একটা মানছে না পাম্প কর্তৃপক্ষ। এদিকে সিরাজগঞ্জের 24টি পেট্রোল পাম্পে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, এরই মধ্যে 2000 মোটরসাইকেল চালকের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। আমাকে তো তেল দিতেছে না, এখন এখানে মন্ত্রী আছে তাও তেল পাইতেছে না। আর তেল তো এরা আইনা উনি বাইরে বেঁচে আলাদা ডিপুর থেকে এরা তেল ডেলিভারি করছে, পাম্পে ডেলিভারি হচ্ছে না কেন? তেল কোথায় যাচ্ছে? কুড়িগ্রামের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে বাইরে 3 থেকে 400 টাকা লিটারে বিক্রি করছে অনেকে। সংকট মোকাবেলায় স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত ফুয়েল কার্ডের ব্যবস্থা করে। এই সোনামণি পাম্পে সর্বপ্রথম কুড়িগ্রামের টিকিট সিস্টেম করছে, যে 300 গাড়িকে টিকিট দিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তেলটা পাওয়া যাচ্ছে। স্লিপের মাধ্যমে তেল নিতেছি, এই সিস্টেমে সবাই তেল দিলে আমরা সবাই তেল পাবো এবং সবাই উপকৃত হবে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরো তীব্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, ৭১। দেশের কোথাও জ্বালানির সংকট নেই। সংসদে মন্ত্রীর এই বক্তব্যের প্রতিফলন নেই ফিলিং স্টেশনগুলোতে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ সারি। অনেকেই তেল নিতে বৃহস্পতিবার রাত 9টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তেল সংগ্রহে রাতে বাসায় যাননি তারা। দীর্ঘ অপেক্ষা শেষে আদৌ জ্বালানি মিলবে কিনা তাও জানা নেই। তাদের অভিযোগ, রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনেই জ্বালানি মিলছে না। এ সময় মন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তারা। আমি রাত্র 1টা বাজে এসে দাঁড়াইছি, 1টা বাজে আসছে। আরো একটা পাম্পে গেছি, সিটি পাম্পে গেছি, ওই জায়গায় দাঁড়াইছি আপনার তখন রাত্র বাজে 9টা। ঠিক 10টা সাড়ে 10টার দিকে ধরেন 100 হুন্ডার পিছনে তো যখন 20টা হুন্ডার কাছাকাছি গেছি তখন তেল শেষ। গাড়ির ভিতরে বসে এই যে সিরিয়ালে ওয়েট করতেছি, গাড়ি আগাচ্ছে না। রাতে এক নজল দিয়ে তেল দিছে, সারাদিন এরকম চলছে। এখন অপেক্ষা করতেছি, এখন তেল পাচ্ছি না। যে ভোগান্তি আমরা করতেছি আর যে কষ্ট, যে পরিশ্রম করতেছি, যে ঘুম নাই, এখন আবার যে ডিউটি করবো কিভাবে, একটা দুর্ঘটনা যদি শিকার হয়ে যায় তখন সব দায়ভার আমাদের হবে। কিন্তু আমরা যদি সারা রাত এক ফোঁটা ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, কত পরিশ্রম করতেছি, এটা আমাদের প্রতি কি যাচ্ছে আমরাই বুঝতেছি। সব পাম্প বন্ধ। এই যে মহাখালী যে পাম্প দেখলাম, এই পাশে আছে 3 সেট, এই পাশে আছে 3 সেট, একটা পাম্পেও তেল দিচ্ছে না, সব বন্ধ। শুধু এই টাচতে দিতে আছে, তাও এতে দেখলেন আধা কিলো আসলাম, 5 ঘন্টা 5.5 ঘন্টা সময় লাগছে। আমি ভোর 4:30টার সময় বেরোয় আসছি। 4:30টার সময় এই পর্যন্ত 5 ঘন্টাতে হবে মনে করেন। এই জায়গায় তো অর্ধেকও পারাইতে পারি না। আরও যে প্রায় মনে হয় আসরের আজান থেকে যাবো, যে তেলের যেই লাইন, এই আজকে মনে হয় আসরের আজান দিলে বাসা যাইতে পারবো না, এরকম অবস্থা। আমি মহাখালীর আপনি ইউলুরা আছে না, ইউলুর পার হয়ে আসছি। ওখান থেকে 5:40 আমি সিরিয়াল দিচ্ছি। এই পর্যন্ত আসতে আসতে 10:30 পৌনে 11টা বাজে। নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের খবর জানাতে দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব।
হাবিব, সারা দেশেই তো জ্বালানি তেলের আসলে একটি সংকট রয়েছে। নারায়ণগঞ্জে কেমন পরিস্থিতি দেখছেন? সেখানে তেলের মজুদ সরবরাহ কেমন, এই বিষয়ে একটু জানাবেন, এবং যারা ডিলার রয়েছেন তাদের বক্তব্য আসলে কি এ ব্যাপারে, এবং যানবাহন চালকরাই বা কি বলছেন, জানাবেন বিস্তারিত তথ্য। লাবণী, নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোর পাশে আসলে ডিপো অবস্থিত, যার কারণে সরবরাহ ব্যবস্থাটার মধ্যে একটু ডিলেটা কম হয়। তারপরেও নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলো যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা নারায়ণগঞ্জ, এখানে আপনার গাড়ির এবং ট্রান্সপোর্টের চাপটা বেশি থাকে, পেট্রোল এবং ডিজেলের চাপটাও অনেক বেশি, প্রয়োজনটাও বেশি থাকে। তো এমনই একটা মুহূর্তের মধ্যে আমরা নারায়ণগঞ্জের অনেকগুলো পেট্রোল পাম্পে গিয়েছিলাম এবং সেখানে আমরা যে পরিস্থিতি দেখেছি যে আসলে দীর্ঘ লাইন এবং সেখানে প্রয়োজনীয় তুলনায় আসলে একটু কম দেয়া হচ্ছে তেল, মানে 200 টাকার করে অক্টেন দেয়া হচ্ছে, যার কারণে একটু অনেক ধরনের বাকবিতণ্ডার পরিবেশ তৈরি হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সেক্রেটারি। আপনারা তেল দিচ্ছেন, আসলে বেশি চাচ্ছে? জি, পাবলিক বেশি চাচ্ছে, কিন্তু আমরা সরকার থেকে যেভাবে পাচ্ছি কাস্টমারের চাহিদা তার চেয়ে আরো দ্বিগুণ। তো যার জন্য আমরা রিকভার করতে পারতেছি না যতটুকু পাচ্ছি। তো এই জন্য আমি মনে করি যে আমাদের প্রতিটা উপজেলা পর্যায়ে ফুয়েল কাট করে দিলে একটা লিমিট হয়ে যাবে, তখন আর এই একটা বাইক বারবার এসে তেল নিতে পারতেছে না। আমরা এখানে দেখতে পারতেছি যে একটা বাইক তেল নিচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে সে আবার ঘুরে এসে তেল, বা আজকে না নিচ্ছে না কালকে এসে নিচ্ছে। তো এভাবে একটা প্যানিক তৈরি করতেছে। তো আমার মনে হয় যে আমরা যদি খুব দ্রুত উপজেলা থেকে আমরা ফুয়েল কার্ডের সিস্টেমটা করে দিতে পারি, তাহলে এখানে একটা। আপনার কি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে? মাঝে মাঝে তো কিছুটা সমস্যা হচ্ছে, এবং বাংলাদেশে মিডিয়াতে আপনারা দেখতে পারতেছেন যে প্রায় জায়গাতে পেট্রোল পাম্পগুলোতে সমস্যা হচ্ছে। সেখানে তো একটা নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। ঠিক আছে লাবণী, আসলে পেট্রোল পাম্প মালিকের যে যারা আছেন, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা একই কথা বলেছে যে আসলে তাদের নিরাপত্তার একটু ঘাটতি আছে, কারণ বাকবিতানটা হচ্ছে। তো আসলে এটা খুব দ্রুত সুরাহা হবে এবং এমনটাই আশা করছেন মালিক এবং যারা তেল নিচ্ছেন গাড়ির মালিকগণ। লাবণী, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে। হাবিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আসলে আশা করছি এই সমস্যার আশু সমাধান হবে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব। দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো না হলেও সংকট এখনো রয়েছে, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশি শিক্ষার্থীরা দেশে আসবে এমন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে সরকার। একই অনুষ্ঠানে যোগ দিয়ে আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির বলেন, আওয়ামী লীগের 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি পুলিশকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে দেশে চলছে জ্বালানি সাশ্রয়ের নানা কৌশল। বাংলাদেশে অবশ্য এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক ক্লাস অনলাইনে নেওয়া যায় কিনা চলছে এমন আলোচনা। তবে অভিভাবক আর শিক্ষকরা বলছেন এভাবে বিদ্যুৎ খরচ আরও বেশি হয়। আর শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা বলছেন স্কুল চালু রেখে বরং অফিস, মার্কেট ও ব্যক্তিগত গাড়ি আংশিক বন্ধ রাখা যেতে পারে। দর্শক, শাহনাজ শারমিনের প্রতিবেদন। স্কুলের এই ঘন্টা আবারও কি বন্ধ হতে যাচ্ছে? শিশুদের কলরবে মুখর এই মাঠ কি নিস্তব্ধ হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায়? শিশুদের মনেও নানা আশঙ্কা অনলাইন ক্লাস নিয়ে। অনলাইন ক্লাস আসলে অনেক বিরক্তিকর। প্রথমত এটা আমাদের সৃজনশীলতা নষ্ট করে। আমরা স্কুলের জিনিসপত্র অনেক মিস করি, কিন্তু অনলাইন হলে আমাদের এরকম সহজভাবে প্রশ্ন করা যাবে না, স্কুলে আসতে পারি না, ওভাবে মনোযোগটাও থাকে না, কারণ ফোনে অনেক ধরনের নোটিফিকেশন আছে। কিন্তু এভাবে কতটা সাশ্রয় হয় জ্বালানি ও বিদ্যুৎ? কোভিডের সময়ের অভিজ্ঞতা এখনো তরতাজা মানুষের মনে। মার্কেট বন্ধ রাখলে তাহলে এসি, ফ্যান অনেকটাই সাশ্রয়ী হবে। আমাদের বাচ্চাগুলো তো আসলে অলরেডি মোবাইলে অ্যাডিক্টেড। অনলাইন ক্লাসগুলোতে
আরও বেশি মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যায় এবং মনোযোগটাও থাকে না। 60 থেকে 60টা বাচ্চার জন্য 60টা ফ্যানের প্রয়োজন হবে, কিন্তু একটা স্কুলের ক্লাসে 60টা বাচ্চার জন্য মিনিমাম অ্যাটলিস্ট 5টা ফ্যানের প্রয়োজন হবে। অফিসটা 3 দিন করে বন্ধ রাখলে এসিগুলো বন্ধ থাকতেছে, কারেন্টগুলো সব বন্ধ থাকতেছে। একজন শিক্ষক অবশ্য বলছেন ছোটদের নয় বড়দের ক্লাস অনলাইনে নেওয়া যেতে পারে, তবে এভাবে সিলেবাস শেষ না হওয়ার আশঙ্কাও তার। ক্লাস 10 যারা আছে এখন, যারা যারা পরীক্ষার্থী 27-এর জন্য, তাদেরকে তো আমার সিলেবাস শেষ করে সেভাবে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে। আর সৃজনশীলতা কিন্তু গত বছর থেকে আবার তাদের সাথে অ্যাড হয়েছে। অনলাইনে ক্লাস নেওয়ার চাইতে বিকল্পভাবে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। তাদের মতে একদিন জোড় আর আরেকদিন বিজোড় সংখ্যার নাম্বার প্লেট ধরে গাড়ি চালানোর ব্যবস্থা করা যেতে পারে, এমনকি বিপণী বিতান বিকল্প দিনে বন্ধ রাখারও কথা বলছেন তারা। বড় বড় নগরীগুলোতে, বড় বড় অফিসগুলোতে, অধিদপ্তরগুলোতে আছে, অনলাইনে করা যেতে পারতো। শপিং মলগুলোতে যে পরিমাণ ইলেকট্রিসিটি চায় সেগুলোকে যদি একটু নিয়ন্ত্রিত করা যায়। শিক্ষার যে অফলাইন অনলাইন সেটা সর্বশেষ চিন্তা হওয়া উচিত। এর আগে আপনি ইলেকট্রিসিটি কমানোর জন্য একটি ন্যাশনাল বিধিমালা দেওয়া যেতে পারে। আমাদের তো মার্কেটগুলোতে বেশি ইলেকট্রিসিটি খাচ্ছে সারা দেশে, মার্কেটগুলো হচ্ছে সেন্ট্রাল এসি, আপনি মার্কেটগুলোকে বন্ধ করা যেতে পারে। দেন আপনি হচ্ছে অফিস আদালতে এসির ব্যবহার কমিয়ে আনা যেতে পারে। রাজধানী স্কুলগুলো সপ্তাহে 3 দিন বন্ধ রাখলে ঠিক কী পরিমাণ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে তা নিয়ে সঠিক কোনো তথ্য নেই। পরাজয় মানতে না পেরে সংবিধান ছিঁড়ে ফেলতে চায় একটি দল, মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। একই আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ঠেকাতে দুই অপশক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি। সংবিধানকে আমরা ছিঁড়ে ঘুরে নূতন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়বো কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না, বলতে পারি না? বলতে পারি, বললাম না, তবু বলতে পারি এই কথা। আর হয়তো বা কোনো সময় বলতে পারিও এটা কথা, এটা পরাজয়ের দলিল। পরাজয় সহ্য হয় না, জন্য সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখতে চেয়েছি। সেইটা কয়েকদিন আন্দোলন করে থামার পর বললো আমরা সংস্কার চাই। শুরু হলো সংস্কার আন্দোলন, সংস্কার কার্যক্রম, প্রত্যেকদিন সকালবেলা নতুন করে সংস্কার শুনি। এর মধ্যেই শুরু হলো সংস্কার, পরে হাসিনের বিচার চাই। আচ্ছা, শুরু হলো হাসিনের বিচার, সেটা একটা পর্যায়ে গেল। যাওয়ার পরে বলে হাসিনের সাথে লোকজনের বিচার চাই। আচ্ছা, হলে শুরু হলো, সেটা একটা মানে আইসিটি একটা হইলো ইত্যাদি সব। এরপরে বললো আমরা পিআর চাই। আপনারা খেয়াল করে নিন, এগুলো কিন্তু চাইতে হয়েছিল। স্বাধীনতার 55 বছর পরেও আজকে মুক্তিযুদ্ধের সম্পর্কে বিভিন্ন রকম কথা শুনতে হয়। এটাই হলো একজন মুক্তিযোদ্ধা হিসাবে সবচেয়ে দুর্ভাগ্য। আমরা লড়াই করেছিলাম দেশটা স্বাধীন করার জন্য এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য। কিন্তু আজকে দুইটা শক্তির কারণে আজকে এই দেশটা এখনো মুখ থুবড়ে মাঝে মাঝে পড়ে আছে। গণভোটের রায় বাতিলের প্রতিবাদে সংসদে প্রতিবাদের পাশাপাশি এখন রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন এনসিপির সংসদ সদস্যরা। ৭১কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এনসিপির একাধিক সংসদ সদস্য বলেন, সরকার যাতে জনরায়ের বিপক্ষে যেতে না পারে সেজন্যই রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হয়েছে 11 দলীয় ঐক্যজোট। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির ৭১ বিধি দেশের ৭০% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, অথচ সংসদের প্রথম অধিবেশন থেকেই গণরায়ের কার্যকারিতা নিয়ে উত্তাপ বাড়ছে। চলছে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি মন্তব্য। কখনো ওয়াকআউট করছে দল, আবার কখনো প্রতিবাদ করে গণভোটের রায় বাস্তবায়নের তাড়া দিচ্ছে বিরোধী দল। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা দল এনসিপির নেতারা জুলাই সনদ বাস্তবায়নে ঈদের আগে থেকেই তাগাদা দিচ্ছিলেন, বলেছিলেন রাজপথে নামার কথা। তারা নানান ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। আমরা হয়তো ঈদের পরে পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরো স্পষ্টভাবে জানতে চাব যে তাদের এই গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কি। তাদের চূড়ান্ত অবস্থান আসার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব। এবার সংসদের পাশাপাশি রাজপথে আন্দোলনের ইঙ্গিত দিলেন এনসিপির নেতারা। একটা যৌক্তিক সময় পার হওয়ার পরে আমরা যদি দেখি যে
এই ব্যাপারটা কন্টিনিউ আছে এবং বিএনপির এই ধরনের একটা মানসিকতা আছে যে বিএনপি জনগণের আন্দোলনের সাথে থাকে, ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি এগুলো ভুলে যায়। 91 গিয়ে ভুলে গেছে, 96 তাদের কারণে ফেব্রুয়ারি ইলেকশন করতে হয়েছে, আবার 2001 গিয়ে তারা ভুলে গেছে। তো বিএনপি যদি এরকম ভুলে যেতে চায় তাহলে আমাদের কঠোরভাবে রাজপথে যেতে হবে। আমাদের এই যে আন্দোলন, রাজপথে আসা, সংসদে কথা বলা, এর কোনো কিছুকেই যদি গ্রাহ্য করা না হয়, একটা সময় আসবে দলগুলোর পক্ষ থেকে বলতে হবে না। যখন 24-এর অভ্যুত্থান চলছিল, এক দফার কথা ফরমালি ঘোষিত হওয়ার আগেই জনগণ কিন্তু আগেই এক দফা দিয়ে ফেলেছিল। জনগণের তরফেই কিন্তু জিনিসটা আগে ঘোষণাটা চলে আসে। সে ধরনের পরিস্থিতিও বাংলাদেশে তৈরি হবে যদি জনগণকে মূল্যায়ন করা না হয়। জুলাই গণ অভ্যুত্থানের পরিণতি যাতে 90-এর 3 জোটের রূপরেখার মতো না হয় সে কারণে সোচ্চার হচ্ছেন তারা। সরকার নতুন, কিন্তু সরকারের প্রতারণার ইতিহাসটা নতুন না। সরকার 90-এর পরও প্রতারণা করেছে জাতির সাথে, এখন আবার প্রতারণা করতেছে 24-এর গণ অভ্যুত্থানের পরে। সেই সরকার যেন আর জনগণকে প্রতারিত করতে না পারে। বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেভ করা। আমরা সেই জনগণকে সেভ করার জন্য জনগণের কাছে যাচ্ছি, জনগণকে নিয়ে রাস্তায় নামতে চাচ্ছি। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি তালবাহানা করে নিজের ভোটারদের সাথেও প্রতারণা করছে বলে অভিযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা। ধানের শীষে ভোট দেওয়া ব্যক্তিরা যারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে তারা প্রতারণা করছে। রাশেদ আনিস, 71, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি সহ 4টি অধ্যাদেশ বাতিল করেছে সংসদীয় বিশেষ কমিটি। গণভোট, মানবাধিকার, গুম এবং দুদক সংক্রান্ত 15টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে বিল আকারে উত্থাপনের সুপারিশ তাদের। আর জুলাই যোদ্ধাদের সুরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের ক্ষমতা বৃদ্ধিতে জারি করা 98টি অধ্যাদেশ হুবহু পাশ হবে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশগুলো জারি করে। দর্শক আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। ধন্যবাদ মাননীয় স্পিকার। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পর্যালোচনা করেছে সংসদীয় কমিটি। এর মধ্যে অধিকাংশই বহাল থাকলেও কিছু অধ্যাদেশে আসছে সংশোধন আর কিছু বাতিলের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। অধ্যাদেশগুলোর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেন। কমিটির সুপারিশ অনুযায়ী 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু বিল আকারে পাশের প্রস্তাব করা হয়েছে। এছাড়া 15টি অধ্যাদেশ সংশোধন করে সংসদে তোলার কথা বলা হয়েছে। তবে 20টি অধ্যাদেশ এখনই অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এর মধ্যে 4টি সরাসরি বাতিলের সুপারিশ করা হয়েছে। বাকি 16টি আরও যাচাই বাছাই করে পরে নতুনভাবে আনার পরিকল্পনা রয়েছে। বাতিলের তালিকায় রয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে বিচার বিভাগের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো তৈরির পরিকল্পনা ছিল, যেখানে বিচারকদের পদায়ন, বদলি ও শৃঙ্খলাজনিত বিষয় দেখভাল করা হতো। এসব প্রস্তাব এখন নতুন করে বিবেচনার মুখে পড়েছে। যে 16টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে পরবর্তীতে উত্থাপন করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার। এদিকে অনুমোদন হচ্ছে না এমন 20টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির ভেতরেই মত বিরোধ দেখা গেছে। বিরোধী দলের সদস্যরা আনুষ্ঠানিকভাবে ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট দিয়েছেন। সংবিধান অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ফলে অনুমোদন না পাওয়া অধ্যাদেশগুলোর কার্যকারিতা শিগগিরই শেষ হবে। আর জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া ছাড়াও স্থানীয় সরকারের বিশেষ পরিস্থিতিতে প্রশাসক বসানোর ক্ষমতা এবং বিভিন্ন স্থাপনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নাম পরিবর্তন সংক্রান্ত অধ্যাদেশ সহ 98টি হুবহু সংসদে তোলা হবে। ফলে এগুলো বলা চলে বিনা বাধায় আইনে পরিণত হচ্ছে। জুলিয়া তানহা, 71, ঢাকা। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান স্লোগান নিয়ে বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দকে বরণ করতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। বাউলদের ওপর আগ্রাসনের প্রতিবাদে দোতারা সহ 5টি প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রার আয়োজন হচ্ছে। সাবেক বর্তমান শিক্ষার্থীরা বলছে এই শোভাযাত্রা হবে শান্তি ও অসাম্প্রদায়িকতার ঐক্যতান। চারুকলা ঘুরে এসে আরও জানাচ্ছেন শারমিন নীরা, ছবি তুলেছেন নজরুল ইসলাম রনি।
বাংলা বর্ষবরণ আর চারুকলার আয়োজনের যোগসূত্র কয়েক যুগের, সেই ধারাবাহিকতায় কোনো ছেদ হয়নি, এমনকি করোনাকালেও নয়। 1433 নতুন বছরকে বরণ করতে চারুকলায় তাই ব্যস্ততা বাড়ছে, যা শুরু হয়েছে গেল সোমবার থেকে। শান্তির পায়রা, লোকজ প্রতিকৃতির হাতি, ঘোড়া, নতুন দিনের সূচনায় মোরগ আর বাউলদের প্রতি হামলার প্রতিবাদে সংহতি জানিয়ে এবার থাকছে দোতারা। এবার হচ্ছে হাতি, তারপর একটা ঘোড়া হচ্ছে টেপা পুতুলের আদলে, ঘোড়া আর শান্তির পায়রা, আর হচ্ছে আপনার একটা দোতারা। তো বাউলদের প্রতি সম্মান এবং তাদের প্রতি আমাদের ভালোবাসা, একাত্মতা রেখে ওই আমরা দোতারাটা বানাচ্ছি। এবার দোতারার মানে যে ঝংকার, সেটাতেই যেন আমাদের সেই মানে কি বলে, আপনি যে সাম্প্রদায়িকতার কথা বলছেন বা সংস্কৃতির উপরে যে আঘাত, সেটাকে যেন নির্মূল করা যায়। শোভাযাত্রায় ঘৃণার বদলে ঐক্যতান প্রত্যাশা শিক্ষার্থীদের। এবার স্লোগানও তাই, নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এবার আমরা মোরগটাকে নিয়েছি যে একটা নতুন বছর আসবে, আমরা নতুন সরকারের কাছে আমি মনে করি সবাই একটা মানে স্বস্তি, শান্তি, একটা সুস্থ নাগরিক জীবন আশা করে। ওই জায়গা থেকে আমরা মোরগটাকে করছি। ঈদ গেল, তো তার আগে তো বন্ধ ছিল একটা, এই জন্য এবার একটু দেরিতে শুরু হয়েছে। বাট আশা করি আমরা 14 তারিখে আগেই 13 তারিখে সব কিছু শেষ করে 14 তারিখে খুব সুন্দর একটা শোভাযাত্রা দিতে পারবো। এদিকে শোভাযাত্রার নাম আনন্দ নাকি মঙ্গল, তাতে উৎসবের কোনো ফারাক হবে না বলে মনে করছেন চারুকলার ডিন। আনন্দ শোভাযাত্রা কিন্তু 1989 সালে শুরু হয়েছিল। এই আনন্দ আর মঙ্গলের যে কোনো পার্থক্য আসলে ওইভাবে নাই। ইউনেস্কো যে সমস্ত বৈশিষ্ট্যের জন্য স্বীকৃতিটা দিয়েছে, সেই জায়গায় কিন্তু নীতিগতভাবে ইউনেস্কোর কোনো মানে সমস্যা বা সাংঘর্ষিক কোনো বিষয় নাই। নামটা পরিবর্তন হতে পারে, রাষ্ট্র চাইলে নাম পরিবর্তন করতে পারে। তো সেই ক্ষেত্রে একটা প্রসেস আছে, আবেদন করলে পরে সেই নামটা চেঞ্জ করে দিবেন ইউনেস্কো। আগামী 10 দিন উৎসবের রঙে সেজে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শারমিন, 71, ঢাকা। সুলতানার স্বপ্নের জগৎটা কেমন? 100 বছর আগে বেগম রোকেয়ার নারীবাদী রচনা সুলতানার স্বপ্ন, তারই পাঠ প্রতিক্রিয়া শিল্পকর্মের মাধ্যমে অনুবাদ হয়েছে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। শিরোনাম পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন। প্রায় 4 মাস ব্যাপী এই প্রদর্শনীতে নানা মাধ্যমে 19 জন শিল্পী বুনেছেন বেগম রোকেয়ার লিখিত রচনার নির্যাস, যেখানে বহুমাত্রিক ভাবনায় উদ্বোধন হয়েছে নারী শক্তির। দর্শক আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সুলতানার স্বপ্নটা এখানে পল্লবিত হয়েছে প্রত্যেকের যার যার দৃষ্টিভঙ্গি থেকে, এবং সমসাময়িক বিষয়কে ধারণ করেই সেটা করেছে। কলাকেন্দ্রের সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘরের এই নিবেদন সমকালীন শিল্পচর্চাকেও তুলে এনেছে বহুমাত্রিক বিন্যাসে। প্রদর্শনীটি তত্ত্বাবধান করেছেন শারমিন রহমান। সমকালীন শিল্পচর্চা এটা একটা কমপ্লেক্স থিম, এবং এটার যে ডাইমেনশন, এটার যে বহুবিধ উপস্থাপনা, শিল্পীদের স্বকীয়তা, ভাবনা, দেখার দৃষ্টিভঙ্গি, তো এইসব মিলিয়ে আমি বলবো যে এখানে একরৈখিক কোনো ব্যাপার নেই। এখানে বহুমাত্রিক কাজ এখানে উপস্থাপিত হয়েছে। আলিউস ফ্রান্সিস ঢাকা ও লাইব্রেরি উইদাউট বর্ডার্স এর সহযোগিতায় এ দৃশ্য মাধ্যমের প্রদর্শনীর সমাপনী আয়োজনে ছিলেন অংশ নেয়া শিল্পীরা। বললেন বেগম রোকেয়া সুলতানার স্বপ্নে যা বলতে চেয়েছেন তারই পাঠ প্রতিক্রিয়া নয় এই প্রদর্শনী, তার চেয়ে বেশি কিছু। আমাদের প্রথম পর্যায়টা ছিল আসলে সুলতানার স্বপ্ন কি বলে, এবং রোকেয়ার কনটেক্সটে সুলতানার স্বপ্ন আসলে কোন ধরনের টেক্সট, সেই জায়গা থেকে আমাদের অনেক ধরনের ইন্টারপ্রিটেশন ছিল, প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতায় নানান প্রতিক্রিয়া ছিল। গেল বছরের 6 ডিসেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হয় 31 মার্চ। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।